ছোটবেলা থেকেই আশ্বিনের বাসায় ছিল 24/7 ড্রামা চ্যানেল, যার নাম বাবা বনাম মা। প্রতিদিন নতুন এপিসোড, নতুন স্ক্রিপ্ট, কিন্তু ক্যারেক্টার দুটোর সেই একই ঘ্যান ঘ্যান প্যান প্যান। এই রিয়েলিটি শো দেখতে দেখতে আশ্বিনের মনে জন্মায় একটাই স্বপ্ন, তার জীবনে যদি কখনো কেউ আসে, সে হবে একদম সিনেমার নায়িকার মতো, যে তার সব কথা না বলতেই বুঝে যাবে, কখনো ঝগড়া করবে না, আর তাদের মাঝের ভালোবাসা থাকবে অফুরন্ত। তবে স্বপ্ন আর বাস্তব কি কখনো মিলতে পারে? যে ছোট্ট আশ্বিন সিনেমা হলে রোমান্টিক মুভি দেখে ভাবতো, আহা এটাই তো জীবন, কিন্তু আসল দুনিয়ায় এসে বুঝে যায় এখানে প্রেম মানে ফ্রি ওয়াইফাই এর মতো, যেটা নামে ফ্রি কিন্তু আসল কানেকশন খুঁজে পাওয়া ভীষণ কঠিন। তাহলে প্রশ্ন হলো, এই আধুনিক যুগে কি আদেও সত্যিকারের ভালোবাসা আছে, নাকি সবই ইগো, অ্যাটিটিউড আর ইনস্টাগ্রাম স্ট্যাটাসের আড়ালে লুকানো এক প্রকারের ধোঁকাবাজি? আশ্বিনের গল্প শুরু হয় ঠিক এই উত্তর খুঁজতে খুঁজতেই। শেষমেশ আশ্বিন কি পেয়েছিল তার সত্যিকারের ভালোবাসাকে, নাকি তাকে দেবদাস হয়ে লিখতে হয়েছিল কোনো স্যাড এন্ডিং এর মুভির গল্প? এই প্রশ্নের উত্তর জানতে আমার সাথে যেতে হবে ভরপুর টুইস্ট, রোমান্টিক থ্রিল আর মন ভাঙা গড়ার অন্য ধাঁচের এক গল্পে, যার নাম ওহো এন্দান বেবি, যার অর্থ ও মাই বেবি। পৃথিবীতে এমন কিছু ভাগ্যবান বা ভাগ্যবতী আছে যারা একটা লাভ স্টোরিতেই ভালোবাসার আসল মানে খুঁজে পায়, কিন্তু কিছু হতভাগা আছে যাদের একের পর এক লাভ স্টোরি কেটে গেলেও ভালোবাসার মানে ঠিক বুঝতে পারে না। তেমনই একজন হলো এই যে সকাল সকাল বাইক নিয়ে বের হওয়া আশ্বিন। বেচারার জীবনে 3টা লাভ স্টোরি আছে, কিন্তু প্রশ্ন হলো, সে কি এখনো ভালোবাসার মানে বুঝতে পেরেছে? সকাল সকাল মুভি স্ক্রিপ্টের প্রিন্ট বের করে বাইন্ডিং করে আশ্বিন চলে আসে বর্তমানে সুপারস্টার আরিয়ানের বাসায়। আরিয়ানের ম্যানেজার কিং তখন বোঝাতে বোঝাতে ক্লান্ত যে এত ফাস্ট ফুড খেও না, তাহলে মোটা হয়ে যাবে আর কেউ তোমাকে মুভিতেই নিবে না। আরিয়ান তাকে পাত্তাই দেয় না। কিং আশ্বিনের কাছে এসে বলে, তোর এই গল্পটা হিট হয়ে গেলে আমি তোর ম্যানেজার হয়ে যাব, কারণ এ এখন আমার কোনো কথাই শোনে না। তখনই আরিয়ান এসে বলে, তোমার কাছে 1 ঘন্টা সময় আছে, ততক্ষণে যতটুকু পারো বলো। আরিয়ান বেশিরভাগ সাইকো থ্রিলার টাইপের মুভি করে, তাই আশ্বিন তেমনই একটা মুভি লিখেছে। এটা শুনে আরিয়ান বলে, আসলে এই একই জনরার মুভি করতে করতে আমি ক্লান্ত, তাই তুমি নতুন কোন স্টোরি লিখে তারপর এসো। বেচারা আশ্বিনের মনটাই ভেঙে যায়। কিং বলে, এত মন খারাপ করো না, আমার মনে হয় তোমার এখন মডার্ন লাভ স্টোরি নিয়ে একটা গল্প লেখা উচিত, যেখানে ছেলে না বরং মেয়েটাই উল্টা ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিবে। গল্প ভালো লাগলে তোর গল্প সুপারহিট। বাইকে ফিরতে ফিরতে আশ্বিনের মনে পড়ে যায় তার জীবনের ছিন্ন বিচ্ছিন্ন ফ্ল্যাশব্যাক। এর থেকে ভালো থ্রিলিং লাভ স্টোরি তো আর হতেই পারে না। তাই তাড়াতাড়ি বাইক ঘুরিয়ে চলে আসে কিং এর কাছে। কিং বিষয়টা আরিয়ানকে জানাতেই আরিয়ানও বেশ কৌতূহলী হয়ে এই গল্প শোনার জন্য বসে পড়ে, কারণ এত জলদি কেউ লাভ স্টোরি কিভাবে লেখে। তো যাই হোক, আশ্বিন তার গল্প শুরু করে। চ্যাপ্টার 1, ফার্স্ট লাভ। আশ্বিনের বাবা সকাল সকাল উঠে পূজা শুরু করলেও সে কুণ্ডলি, ভবিষ্যৎবাণী, রাশি এসবে বেশি বিশ্বাস করে। আশ্বিন তখন ক্লাস 9 এর স্টুডেন্ট, আর এ সময় দুনিয়াটা একটু বেশি রঙিন মনে হয়, তা তো আমরা কম বেশি সবাই জানি। আশ্বিন সকাল সকাল স্কুলের জন্য বের হয়। বাবা তার বিজনেস প্রোডাক্টের আরতি করা শুরু করে দেয়। বাবার সারাদিনের কাজ হলো বিভিন্ন অ্যাপার্টমেন্টে গিয়ে তার কিটের বর্ণনা দেওয়া, অনেকটা কমিশনের মতো কাজ করে আর কি। 1 বক্স প্রোডাক্ট কিনে আরো মেম্বার যোগ করলে 3 মাসে 50,000 কামানো যাবে। সবাই অবশ্য তার কথা মনোযোগ দিয়ে শোনে। বাবার জীবন এভাবেই চলতে থাকে। তার অবস্থার পরিবর্তন না হলেও রাশি অনুযায়ী রোজ তার জামার রং ঠিকই পরিবর্তন হয়, আর পূজার রুমের সাইজটাও বড় হয়। ইনি হলেন আশ্বিনের মা, যে এ বাসার একমাত্র উপার্জনকারী, একজন ব্যাংকের এমপ্লয়ি। তবে মা যতই ক্লান্ত হোক না কেন, বাবার সাথে ঝগড়ার সময় তার মধ্যে ভরপুর এনার্জি থাকে। বাসায় এসেই বিরক্ত হয়ে বাবাকে জিজ্ঞেস করে, এখানে রাখা বাসন মাজার সাবানটা কোথায়? 30 টাকার সাবানের বদলে 300 টাকার ছাতার মাথায় এনেছে, যা দিয়ে কিছুই পরিষ্কার হয় না। বাবা রেগে বলে, এটাকে সলিউশন ওয়াটার দিয়ে মিশিয়ে ব্যবহার করলে 3 মাস যাবে। তুমি তো এই প্রোডাক্টকে দামই দিচ্ছ না, দেখবে একদিন এই প্রোডাক্ট আমাদেরকে লাখপতি বানাবে। এই জন্যই আমি ইবি জবটা ছেড়ে দিয়েছি। মা রেগে বলে, তুমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছো, এখন তো আমাদের এই কোয়ার্টারও ছেড়ে যেতে হবে, এরপর আমরা কোথায় থাকবো? মা বাবার এই রোজকারের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে আশ্বিন টিভির ভলিউম বাড়িয়ে দেয়। বাবা উল্টা এসে রেগে বলে, একদিকে মা আর অপরদিকে ছেলে, আমাকে তো এরা
পাগল বানিয়ে ছাড়বে। আশ্বিন রেগে বলে, আগে নিজেকে শুধরাও। সাথে সাথেই বাবা কোষে এক চর বসিয়ে দিয়ে বের হয়ে যায়। রাগে আশ্বিন জোরে চাপ দিতেই রিমোট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এভাবেই দিন রাত বাবা মায়ের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে আশ্বিন তার জীবন পার করতে থাকে। কোনোদিন সাদা ভাত টিফিনে নিয়ে গিয়ে বন্ধুরা তাকে অপমান করায় কান্না করতে করতে খায়, তো কোনোদিন বাবা আর মায়ের ঝগড়া থামাতে কাচের জার ভেঙে দেয়। বাবা মায়ের ঝগড়া থামাতে এই ভাঙার পদ্ধতিটা বেশ ভালোভাবেই কাজ করে। তবে এত কষ্টের মাঝে একমাত্র চাচা মুরলি ছিল তার জীবনের সুখ পাখি। মুরলি সিনেমা থিয়েটারে ম্যানেজারের কাজ করে। মুরলি এসে মাকে নতুন গ্যাসের পাইপ দিয়ে বলে, আমি বিদ্যুৎ বিলটা দিয়ে দিয়েছি, আপনাকে আর কষ্ট করতে হবে না। বাবার কাছে গিয়ে বলে, এই কোয়ার্টার সাবমিটের পেপার রেডি করতে হবে, তাড়াতাড়ি সব রেডি করে নিও। বাবার এসবে কি আর মন আছে নাকি? সে উল্টা বলে, মাঝের আঙ্গুলে নীল আংটি পর, জলদি বিয়ে হয়ে যাবে। মুরলি বিরক্ত হয়ে চলে যেতে গেলে মা বলে, খাবারটা খেয়ে যেও। বাবা উল্টা টিটকারি করে বলে, ওনার কাজ করে দিয়েছ না, এই জন্য এখন মিষ্টি ব্যবহার করছে। মুরলি বেশ অপমান বোধ করে বলে, না না, আমি খেয়ে এসেছি। স্বামীর এমন ব্যবহারে মায়ের অনেক খারাপ লাগে। আশ্বিন বলে, এখানে থাকতে আমার একটুও ভালো লাগছে না, আমাকে সিনেমা দেখাতে নিয়ে চলো তো। ব্যাস, মুরলি তাকে নিয়ে বের হয়ে যায়। আসলে এই সিনেমা চলার 2 থেকে 3 ঘন্টা আশ্বিনের কাছে জাদুর সময় মনে হতো, কারণ সে তার জীবনের সব কষ্ট ভুলে থাকতে পারত। সিনেমা দেখা শেষে সবার সাথে পাগলের মতো খুশি হয়ে নাচত। একদিন সে মুরলিকে বলে, আমি এই সিনেমার নায়িকাদের মতো এমন একজনকে চাই যারা বাবা আর মায়ের মতো কখনোই ঝগড়া করবে না। সে আমার জীবনে শান্তি বয়ে আনবে। আমার শুধু 4টা শর্ত। প্রথমত, তাকে দেখলেই একটা অদৃশ্য অনুভূতি কাজ করবে। আমি না বললেও আমার সম্পর্কে বুঝে যাবে। প্রথমে সেই আমার কাছে আসবে, আর কোনো ঝগড়া করবে না। মুরলি বলে, এখন নতুন নতুন দুনিয়া দেখছো তো, এই জন্য এত শর্ত দিয়ে রেখেছো। যত বয়স হবে ততই তোমার শর্ত কমতে থাকবে, আর শেষে গিয়ে বলবে কোনো শর্ত লাগবে না, একটা মেয়ে হলেই হলো। দেখিস না, তোর বাবাকে দেখে আমি একদম শুধরে নিজে নিজেকে ওয়াদা করেছি কোনো দিনও বিয়ে করব না, ব্যাচেলর হয়ে ঠিক আছে। আশ্বিন বলে, জি না, মন থেকে চাইলে তা অবশ্যই পাওয়া যাবে। মুরলি বলে, খেয়ালি পোলাও বানানো বন্ধ করে এখন বাড়ি যা, কাল তোর পরীক্ষা। আশ্বিনের জন্য তার বাসা জাহান্নাম হলেও স্কুল ছিল স্বর্গের মতো, কারণ এখানে তার এক সিনিয়র পড়ি ছিল। স্কুল ছুটির পরে আশ্বিন সামনের দোকানে দাঁড়িয়ে আইস পপ খেতে খেতে সেই সুন্দরীকে হা হয়ে দেখতে থাকে। গেট থেকে বের হওয়ার সময় সেই মেয়েটা আশ্বিনকে বাই বলে গেলে আশ্বিন তো খুশিতে হাত নাড়ায়। এসব দেখে আশ্বিনের বেস্ট ফ্রেন্ড রাসনা হতবাক হয়ে বলে, এই দিদি তোকে বাই বললো, কাহিনী কি রে? আশ্বিন বলে, আরে উনি আসলে আমাদের কলোনিতে নতুন এসেছে, তাই বাই বলে গেল। কয়েকদিন ছুটি হওয়ায় আশ্বিন একটু চিল করছে, তখনই মা এসে বলে, লিস্ট দিয়েছি, সেগুলো বাজার থেকে আন। আর এই আমটা বলার আগেই আশ্বিন বিরক্ত হয়ে বলে, একদিন ছুটি পাই, তাও যদি এমন করো। মা রেগে বলে, তাহলে আমি ছুটি কাটাই আর রান্না করে বন্ধ করে দিই। আচ্ছা, তুই শুধু গিয়ে বাজারটা কর, আমি ললিতাকে আম দিয়ে আসছি। ললিতা আন্টির বাসায় যাওয়া লাগবে শুনে আশ্বিনের সব অলসতা একদম গায়েব হয়ে যায়। সে দ্রুত সেই আমের ব্যাগ নিয়ে ললিতার বাসায় আসে, কারণ তার সেই সুন্দরী যে সেই বাসাতেই থাকে। বেল বাজাতেই রাভিনা দরজা খুলে দেয়। বেচারা হা হয়ে তাকেই দেখতে থাকে। রাভিনা বয়সে বড় হওয়ায় রাভিনাকে বারবার দিদি বলায়। রাভিনা বলে, আমার নাম রাভিনা, বুঝেছো, আমাকে আর দিদি বলবে না। এই কথা শুনে আশ্বিনের মনে তো 1টা 2টা না, 5-10টা লাড্ডু এমনিই পড়তে শুরু করে। তার মানে রাভিনাও তাকে পছন্দ করে। পরের দিন সাইকেল নষ্ট হওয়ায় আশ্বিন গ্যারেজে বসেছিল। তখনই রাভিনা তার স্কুটি নিয়ে এসে বলে, চলো একসাথে যাই। সারা রাস্তা দুজনে অনেক গল্প করে। রাস্তায় হঠাৎ ধাক্কা খেয়ে রাভিনার কাঁধে হাত পড়ে গেলে বেচারা লজ্জা পেয়ে বলে, সরি। রাভিনা বলে, কোনো সমস্যা নেই, কাঁধে হাত রাখো। আশ্বিন তো হ্যাপি খুশি। এভাবেই জাদুর মতো তার সময়গুলো পার হতে থাকে। একদিন রাভিনা হঠাৎ কল দিয়ে বলে, আজ রাত 9টায় ছাদে এসো। আশ্বিন জিজ্ঞেস করে, কিন্তু কেন? তার আগেই রাভিনা কল কেটে দেয়। এরপরের প্রতিটা মিনিট তো বছরের মতো ধীরে ধীরে কাটতে থাকে। যেই না ঘড়িতে 9টা বাজে, অমনি আশ্বিন গ্রুপ স্টাডির বাহানায় ছাদে চলে আসে। রাভিনা আসতেই ছাদের লাইটটা বন্ধ করে দরজার কাছে রঙের ডিব্বা দিয়ে একদম উপরে ছাদে উঠে যায়। বেচারা আশ্বিন বুঝতেই পারছে না যে এখানে কি হচ্ছে। এরপর ছাদে বসে দুজন বাকিটা সময় গল্প করে কাটিয়ে দেয়। পরের দিন প্রিন্সিপালের রুমের সামনে আশ্বিন থেকে এমন অবিশ্বাস্য কাহিনী শুনে রাসনা তো আকাশ থেকে পড়ে। রাসনা বলে, মেয়েদের বিষয়ে আমার থেকে ভালো আর কে জানে? আমি তো 100% শিওর রাভিনা তোকে ভালোবাসে। এরপর আর কি, মুভি দেখতে এসে নায়ক নায়িকার জায়গায় নিজেকে আর রাভিনাকে কল্পনা করতে শুরু করে দেয়। শত হোক প্রথম ভালোবাসা, জল্পনা কল্পনা না সাজালে কি হয় নাকি? স্কুলে কখনো টিফিন পিরিয়ডে ছোট
একটা হাই, নাচের ফাংশনে চোখের ইশারায় কথা, ক্লাসের ফাঁকে জানালা দিয়ে একটু দেখা, কাজের বাহানায় রাবিনার ক্লাসে গিয়ে তাকে দেখতে দেখতে হোঁচট খেয়ে পড়ায় রাবিনার সে কি চিন্তা। এভাবেই আশ্বিনের ভালোবাসার চাকা ধীরে ধীরে এগোতে থাকে। একদিন গণের পূজাতে আসলে মা বলে এই বাটিগুলো ললিতাকে দিয়ায়, রাবিনাকে দেখতে পাবে। সেই খুশিতে আশ্বিন তো লাফিয়ে লাফিয়ে যায়, কিন্তু ললিতার বাসার সামনে আসতে থমকে যায়। দরজার ফাঁক দিয়ে দেখে রাবিনাকে তার বাবা অনেক মারছে, কারণ তারা জেনে গেছে রাবিনা এ বয়সে পড়ালেখা বাদ দিয়ে রিলেশন করছে। আশ্বিন তো ভয়ই পেয়ে যায়, কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে বাবা তাকে আস্ত রাখবে না। রাবিনার বাবা বলে আর যদি কোনো দিন তোকে ওই ছেলের সাথে দেখেছি তাহলে জ্যান্ত পুঁতে দিব। রাবিনা চিৎকার করে বলে আমি কি বলেছি নাকি যে এখনই বিয়ে করব, পড়ালেখা শেষ করে চাকরি করব, এরপর আমি বিয়ে করলে ওই ক্রিস্টোফারকেই বিয়ে করব। ক্রিস্টোফার নামটা শুনতেই আশ্বিনের ছোট্ট নাজুক মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রাগে কষ্টে যন্ত্রণায় নিজের রুমে এসে হাউমাউ করে কান্না করতে থাকে। পরের দিন স্কুল থেকে 9 আর 10 এর স্টুডেন্টদেরকে একসাথে পার্কে ঘোরাতে নিয়ে আসা হয়। বেচারা আশ্বিন মনের কষ্টে কান্না করে মরছে, আর রাসনা সবার সাথে নাচতে ব্যস্ত। পার্কে ঢোকার জন্য সবাই লাইনে দাঁড়ালে আশ্বিনের মন খারাপ দেখে রাসনা বলে তোর আজই ওকে জিজ্ঞেস করা উচিত যে ওই ক্রিস্টোফারটাকে। পার্কে ঢুকতেই আশ্বিন প্রচুর রেগে রাবিনাকে এসে জিজ্ঞেস করে তুমি আমাকে ভালোবাসো কিনা সাফ সাফ জানিয়ে দাও। রাবিনা বিরক্ত হয়ে বলে এটা সিনিয়রদের জন্য, তুমি তোমার বন্ধুদের কাছে যাও। আশ্বিনের রাগ আরো বেড়ে যায়, প্রচুর রেগে এসে জিজ্ঞেস করে সব যদি মিথ্যাই ছিল তাহলে এতদিন আমার সাথে কেন ঘুরলে, হাসলে, ইশারা করলে, ওসব কি ছিল? আর এই ক্রিস্টোফারটাকে? বান্ধবীরা এসব শুনছে দেখে রাবিনা রেগে বলে বেশি বাড়াবাড়ি করলে আমি ম্যাডামকে বলে দিব, আর আমি তোমার সিনিয়র তাই আমাকে দিদি বলবে। তাকে এত কষ্ট দিয়ে রাবিনাকে জোরে জোরে হাসতে দেখে আশ্বিন প্রচুর রেগে প্লাস্টিকের বোতল বাড়ি দিয়ে ভাঙতে থাকে। সবাই ট্যুরে এসে আনন্দ ব্যস্ত, আর আশ্বিন কান্না করতে করতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। আসলে রাবিনা তার সাথে ডাবল টাইমিং করছিল। ব্যাস, এরপর আশ্বিন সেই কলোনি আর প্রথম ভালোবাসা সব ছেড়ে খুশি খুশি চলে যায় নতুন ঠিকানায়। তো ফার্স্ট চ্যাপ্টারের গল্প শেষ করে আশ্বিন বলে এরপর আসে চ্যাপ্টার 3। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে চ্যাপ্টার 2 কোথায় গেল? আশ্বিন কিছু বলার আগেই কিং বলে আরে এটা নতুন স্টোরি টেলিং এর ধরন, আগে শেষের গল্পটা বলে পরে মাঝেরটা বলবে। আশ্বিন বলে চ্যাপ্টার 3 হলো থার্ড লাভ মীরা। তো আশ্বিনের কলেজ বেস্টি হলো অঞ্জলি, আর মীরা হলো অঞ্জলির কাজিন। সেদিন ছিল অঞ্জলিদের নতুন বাসার গৃহপ্রবেশ। পুরো বাসাটা অঞ্জলি সাজিয়েছে। মীরা তার মাকে বাড়িটা দেখতে বললে মা অন্যমনস্ক হয়ে ঘরের ভেতরে চলে যায়। তখনই আশ্বিন গাড়ি পার্ক করে চাবি দিতে আসলে মীরার মা বলে আরে তোমাকে দেখতে তো একদম ওনার মতো। অঞ্জলির মা তখন তাকে সরিয়ে নিয়ে যায়। রাস্তা তখন গার্ডেনে আসলে অঞ্জলি মীরার সাথে রাসনাকে পরিচয় করিয়ে দেয়। রাসনা হঠাৎ বলে রোজ সকালে উঠে দাঁত মাজি, তারপর নাকে মুখে খেয়ে অফিস, এরপর রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুম। আমি আমার এই রোবোটিক বোরিং জীবনটাকে আনন্দে ভরিয়ে দেওয়ার জন্য সঠিক একজন পার্টনার খুঁজছি, তুমি কি আমার সেই পার্টনার হবে? বলে হাঁটু গেড়ে বসে আংটি দিলে অঞ্জলি খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। অঞ্জলিকে এত খুশি দেখে মীরাও খুশি হয়ে যায়। পুরো পরিবার আনন্দে নাচতে থাকে। রাসনা বলে এখানে ভালোবাসাটা আমার হলেও স্ক্রিন প্লে ডিরেকশন আমার এই পাগল বন্ধুর। আশ্বিনের মাইন্ড ব্লোয়িং প্ল্যান দেখে মীরা তো ইমপ্রেস হয়ে যায়। ইশারা এসে আশ্বিনকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। মীরাকে প্রথম দেখায় আশ্বিনের তাকে অনেক ভালো লাগে। সবার থেকে লুকিয়ে এই চারজন স্মোক করতে আসলে অঞ্জলি ডক্টর মীরার সাথে আশ্বিনকে পরিচয় করিয়ে দেয়। আশ্বিন বলে আমার মনে শুধু ফিল্মই চলে, কিন্তু সবাইকে দেখানোর জন্য বোরিং একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করতে হচ্ছে। মীরা বলে তবে আমার কিন্তু অ্যাকশন ফিল্ম মোটেও ভালো লাগে না, আমি তো রোমান্টিক ফিল্ম পছন্দ করি। তা প্রচুর খিদা লেগেছে, চলো গুপস কোথাও খেয়ে আসি। আশ্বিন অবাক হয়ে ভাবে এই গুপসটা আবার কে? সবাই রেস্টুরেন্টে আসলে যার যার মতো মেনু দেখছে। আশ্বিন কারো থেকে না শুনেই আচমকা অর্ডার দিয়ে দেয়। দুইজন খাবার আনতে চলে গেলে অঞ্জলি বলে দিদি আশ্বিন আসলে কারো থেকে না শুনেই নিজের ইচ্ছা মতো অর্ডার দেয়, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি, তোমার কোনো সমস্যা নেই তো? মীরা বলে ছোটবেলা থেকে দায়িত্ব নিতে নিতে এখন আর ভালো লাগে না, তাই কেউ যদি আমার হয়ে দায়িত্ব নিয়ে নেয়
তাহলে তো ভালোই হয়। তখনই আশ্বিন আর রাসনা খাবার নিয়ে আসলে আশ্বিন বলে, আমি আর অঞ্জলি একই কলেজে পড়েছি, তবে রাসনা আমার স্কুল ফ্রেন্ড, আর আমি এই দুজনকে পরিচয় করিয়েছিলাম। আসলে আমি এদের মতো লাভ ম্যারেজ করতে চাই, না হলে কুণ্ডলি মিলে বিয়ে করে বাবা মায়ের মতো বাকি জীবন লড়াই করতে চাই না। মীরা বলে, কে বলেছে সব অ্যারেঞ্জ ম্যারেজে স্বামী স্ত্রী ঝগড়া করে? আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, আর মা বলেছে বাবা অনেক রোমান্টিক ছিল। আশ্বিন জিজ্ঞেস করে, তা বিয়ের এত বছর পরও কি তারা ঝগড়া করে না? মীরা মন খারাপ করে বলে, না, কারণ বাবা অনেক আগেই মারা গেছে। আশ্বিন সরি বলে মীরা বলে, কোনো ব্যাপার না, আমি গিয়ে মেইন কোর্সটা নিয়ে আসি। বলে আশ্বিনের প্লেট থেকে চিকেন উঠিয়ে খেতে খেতে চলে গেলে আশ্বিনের মনে তো রোমান্টিক গান বাজতে শুরু করে। অঞ্জলি বলে, দেখ মীরা কিন্তু আমাদের 3 বছরের বড়। রাস্তা মজা করে বলে, কোনো সমস্যা নেই, আশ্বিনের আবার বয়সে বড় মেয়েদেরকেই তো পছন্দ হয়। তখনই মীরা আসলে সবাই চুপ করে যায়। মীরা বলে, তা ব্যাচেলার পার্টির জন্য কোথায় যাচ্ছ? অঞ্জলি বলে, গোয়া গেলে সবচেয়ে ভালো হয়। ব্যাস, সবাই গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। 4 জন এই ট্যুরটা অনেক এনজয় করতে থাকে, আর অপরদিকে মীরা আর আশ্বিন একে অপরের সম্পর্কে একটু একটু করে জানতে থাকে। একদিন মীরা তার বাবার সাথে তোলা একটা মাত্র ছবি দেখিয়ে বলে, তখন আমার বয়স 3 বছর ছিল, আর বাবা আমাকে এই অদ্ভুত চশমাটা গিফট করেছিল। পুরো ট্যুরে মীরা আশ্বিনকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। একদিন পার্টি করতে করতে রাসনা আর অঞ্জলি রুমে গিয়ে দরজা লক করে দিলে বেচারে মীরা পড়ে যায় বিপদে, কারণ তার সব জামা কাপড় তো সেই রুমে। তাই আশ্বিন বাধ্য হয়ে তার রুমে মীরাকে এনে নিজের জামা পরতে দেয়। শয়তান আশ্বিন বলে, তুমি নিচে শুয়ে পড়ো, আমার মাজায় ব্যথা তো, তাই আমি বেডেই শুবো। বেচারে মীরা তো হতবাক হয়ে যায়, এমন কেউ করে নাকি? তবে পাশের রুমে রাসনা আর অঞ্জলি জোরে গান চালিয়ে নাচছে শুনে আশ্বিন বুঝে যায় এখানে আর তার ঘুম হবে না, তাই বাইরে হাঁটতে বের হয়। মীরা একা কি করবে বুঝতে না পেরে তার সাথে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে আশ্বিন জিজ্ঞেস করে, সেদিন নেশার ঘরে তুমি গুপসের নাম বলছিলে, এ আবার কে? মীরা বলে, কে আবার? আমার এক্স বয়ফ্রেন্ড। আশ্বিন বলে, এমন সুন্দর মেয়ের সাথে কেউ আবার ব্রেকআপ করে নাকি? আশ্বিনের এই চিপ লাইন শুনে মীরার তো বমি আসার মতো অবস্থা হয়। মীরা জিজ্ঞেস করে, তা তোমার রিলেশনশিপ স্টেটাস কি? আশ্বিন বলে, সেটা শুনলে তুমি আমাকেই বলদ বলবে। তো ওই যে চুল কোকড়া মেয়ে, সে হলো আশ্বিনের কলেজ ক্রাশ। একদিন অঞ্জলি আর আশ্বিন রাস্তার মাপ নিচ্ছিল, তখনই মেয়েটা এসে তাদের দুজনের হাতে ফ্রেন্ডশিপ ব্রেসলেট পরিয়ে দেয়। এরপর থেকে কলেজে দেখা হলেই চোখে ইশারা, হাই বাই, মুচকি মুচকি হাসি, এসবই চলতে থাকে। একদিন ওয়ার্কশপে মেয়েটা আশ্বিনকে ইশারা দিয়ে চলে গেলে আশ্বিন এসে দেখে সেখানে লাভ সাইনের মাঝে এ লেখা। আশ্বিনের মনে তো আবারও প্রেমের লাড্ডু ফুটতে থাকে। একদিন কালচারাল প্রোগ্রামে মেয়েটা আশ্বিনকে ডেকে ভয়ে ভয়ে বলে, আমি না আসলে অঞ্জলির বান্ধবী হতে চাই, কারণ ওকে দেখতে আমার ছোটবেলার হারিয়ে যাওয়া বেস্ট ফ্রেন্ডের মতো। এরা কিছু হইল? বেচারার মন আবারও ভেঙে যায়। আসলে সে মেয়েটাকে ভুল ভেবেছিল, মেয়েটা তাকে দেখে নয় বরং অঞ্জলিকে দেখে হাসতো। টেবিলে সেই এর মানে আশ্বিন না বরং অঞ্জলি ছিল। এমন হাস্যকর গল্প শুনে মীরা হাসতে থাকে। আশ্বিন বলে, আমি আসলেই বোকা। মীরা বলে, না, তুমি অনেক কিউট। ব্যাস, আশ্বিনের মনে আবারও লাড্ডু ফুটতে শুরু করে। দুইজন সেই ব্রিজের উপরে শুয়েই চাঁদ দেখে গল্প করতে করতে বাকি সময়টা পার করে দেয়। সকালে ট্যুর থেকে ফেরার সময় তাদের জাদু মাখা সময় বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ 2 গুন্ডা টাইপের লোক সাইড রোড থেকে গাড়ি ঘোরাতে গিয়ে তাদের গাড়িতে জোরে ধাক্কা দেয়। বৃদ্ধ ড্রাইভার দৌড়ে এসে তাদেরকে ঝাড়ি দিলে তারা উল্টা লোকটাকে মারতে আসে। আশ্বিন রেগে তাদের সাথে ঝগড়া করতে থাকলে গাড়িতে বসা আরেক গুন্ডা তাকে ডেকে বলে, যদি বেঁচে থাকতে চাস তাহলে এখনই চলে যা। এসব দেখে মীরা অনেক ভয় পেয়ে গেলে রাসনা আশ্বিনকে টেনে নিয়ে এসে বলে, তাড়াতাড়ি চল, একবার ফ্লাইট মিস হয়ে গেলে 40,000 টাকার ক্ষতি হবে। আশ্বিন রেগে একটা আদলা তুলে গুন্ডাদের গাড়ির সামনের কাছ মেরে ভেঙে দেয়। কাঁচ ভাঙা দৃশ্যটা দেখতেই মীরার মনে পড়ে তার মামার কথা। মীরা একদিন তাকে মায়ের সাথে ইউএস যাওয়ার কথা বললেই মামা প্রচুর রেগে বেসিনের কাঁচ বাড়ি মেরে ভেঙে ফেলে। ভয়ে মীরা কাঁপতে থাকে। মীরা সেই ট্রমার কথা মনে পড়তেই সে স্তব্ধ হয়ে যায়। গাড়িতে আশ্বিন বেশ হিরোগিরি দেখিয়ে ভাব নিতে থাকে। মীরা রেগে বলে, ওরা যদি এখন আমাদের পিছু করে তখন কি হবে? আশ্বিন হাসতে হাসতে বলে, ওরা কখনোই আমাদের পিছু করতে পারবে না, কারণ আমি তো ওদের গাড়ির চাবিটা নিয়ে এসেছি। বলে জোরে জোরে হাসতে থাকে। মীরা চিৎকার করে বলে, আমরা না হয় ফ্লাইটে উঠে চলে যাব, কিন্তু ওদের একজন এই গাড়ির ছবি তুলে রেখেছে, যদি এই ড্রাইভারের কোনো ক্ষতি হয় তখন কি হবে? আশ্বিন প্রচুর রেগে বলে, আমি ড্রাইভারের হয়েই লড়াই করছিলাম। ড্রাইভার বলে, যা হওয়ার তা হয়ে গেছে, এখন ভুলে যাও। তবে প্লেনে উঠতেই মীরা নিজেই আশ্বিনকে দেখে সরি বলে, কারণ আশ্বিন তো অন্যায়ের প্রতিবাদ করছিল। মীরাই বুঝতে পারে যে ভুলটা সেই করেছে। বাসায় ফিরে
আশ্বিন তার চাচা মুরলিকে বলে, আমি বুঝে গেছি মীরাই আমার সেই ভালোবাসা যাকে এত দিন ধরে আমি খুঁজছি। প্রথম দেখাতেই মনে হয়েছে আমাদের মাঝে একটা ম্যাজিক আছে। সেদিন সে নিজে তার ভুল বুঝে আমাকে সরি বলেছে। মুরলি বলে, এক ট্রিপেই সব বুঝে গেলি? জীবন তো এখনো বাকি। আশ্বিন বলে, না। এরপর আরেকদিন মীরার সাথে মুভি ডেটে গিয়েছিলাম। মুভি থেকে বের হয়ে তাকে আমি মুভির সব কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম। মীরা খুশি হয়ে বলে, মুভিতে যে এত হিডেন মেসেজ ছিল তুমি না বললে বুঝতেই পারতাম না। আসলে অডিয়েন্স এমন ডিরেক্টরকে পছন্দ করে যে জটিল বিষয়কে সহজ করে তুলে ধরতে পারে, আর তোমার মধ্যে সেই ট্যালেন্ট তো ন্যাচারালি আছে। আমার মনে হয় তোমার এই বোরিং জব ছেড়ে ফিল্ম মেকার হওয়া উচিত। আসলে ছোট একটা জীবন, যদি এই জীবনটাতে আমরা নিজের পছন্দের কাজ না করি তাহলে কি হলো? মীরা যে এভাবে আশ্বিনের হিডেন ট্যালেন্টকে সাপোর্ট করছে সেটা দেখে আশ্বিন একদম তার প্রেমেই পড়ে যায়। মীরা যেন একদম তার ড্রিম গার্ল। মুরলি বলে, সব তো বুঝলাম, কিন্তু তুই ভালোবাসলে তো আর হবে না, মীরারও তোকে ভালোবাসতে হবে, তাই না? আসলে সেদিন মীরা যখন বেসমেন্টে তার গাড়িতে উঠতে যাচ্ছিল তখন আশ্বিন জিজ্ঞেস করে, গোয়ায় তুমি আর আমি যখন সারা রাত খোলা আকাশের নিচে গল্প করছিলাম সেদিন মনে হয়েছিল আমাদের মধ্যে স্পেশাল কিছু একটা আছে, তোমার কি তাই মনে হয়? মীরা হাসতে হাসতে আশ্বিনকে শক্ত করে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয় সে আশ্বিনকে ভালোবাসে। আর এরপর সময়গুলো কাটতে থাকে রূপকথার গল্পের মতো। একসাথে ঘুরতে যাওয়া, শপিং, মুভি ডেট, ছোটখাটো ট্যুর। একদিন মীরা তার মাকে নিয়ে ঘুরতে আসলে আশ্বিন তার মাকে নিজের মায়ের মতো যত্ন করছে দেখে মীরা আরো একবার তার প্রেমে পড়ে। আশ্বিন মীরার সাথে একবার কথা বলতে শুরু করলে বুঝতেই পারতো না সময় কিভাবে কেটে যাচ্ছে। মৌলিক সব শুনে বলে, তাহলে সত্যি মন দিয়ে কিছু চাইলে সেটা আসলেই পাওয়া যায়? আশ্বিন বলে, আমিও তো জানি না, তবে আমাকে কি করতে হবে তার উত্তর আমি পেয়ে গেছি। মীরা আমাকে ডিরেক্টর মিসকে মনের অ্যাসিস্ট্যান্টের জবের লিংক পাঠিয়েছে, আর আমি অলরেডি সেই জবটা নিয়েও নিয়েছি। এমন উদ্ভট কথা শুনে মুরলি বলে, তুই কি পাগল হয়ে গেছিস? তোর বাবা মনে করে তোর কুণ্ডলী অনুযায়ী তুই ইউএসএ তে জব করলে তোর জীবনে সফলতা আসবে। এইসব সে একবার জানতে পারলে কি হবে জানিস? আমি তাকে কিভাবে সামলাবো? আশ্বিন বলে, তা নিয়ে চিন্তা নেই, কারণ বাবাকে আমি সামলে নিব। এই পর্যন্ত শুনে কিং বলে, লাভ স্টোরিটা তো বেশ স্মুথ যাচ্ছে, আর হিরো হিরোইনের মধ্যে ঝামেলা না বাঁধলে পাবলিক মজা পাবে নাকি? আশ্বিন মন খারাপ করে বলে, এই গল্পেও সমস্যা আছে, তাও আবার বিশাল বড় এক সমস্যা। একদিন মীরা আর আশ্বিন ঘুরতে আসে। আশ্বিন তার প্রথম শুটিং এর দিনে কি কি মজার কাণ্ড হয়েছে সেটা বলতে ব্যস্ত, কিন্তু মীরার মুখে বিন্দু মাত্র হাসি নেই। আশ্বিন জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? মীরা বলে, মামা আগে রাগ হলে শুধু ভাঙচুর করতো, কিন্তু ইদানিং খুব বেশি হিংস্র হয়ে গেছে, কাল তো মাকে মারতেও গিয়েছিল। তখনই রাস্তা মেসেজ দিয়ে জিজ্ঞেস করে, শুটিং এর প্রথম দিন কেমন ছিল? আশ্বিন মীরার কথা না শুনেই মেসেজ করতে ব্যস্ত হয়ে যায়। মীরা বলে, যখনই মা আর আমার ইউএস এর ভিসা রিনিউর কথা ওঠে লোকটা এমন হিংস্র আচরণ করে। আমরা তো আমার বাবার টাকা খরচ করছি, তাহলে ওনার এত সমস্যা কেন? ওই লোকের আসলে আমার বাবা রেখে যাওয়া টাকার প্রতি লোভ হয়ে গেছে। আশ্বিন তার কথা শুনে তাকে সান্ত্বনা দিবে কি, তখনই রাসনা কল দিলে সে এসবের পাত্তা না দিয়ে বলে, চলো আমরা অঞ্জলি আর রাসনার সাথে পার্টি করে আমার প্রথম শুটের দিনটা সেলিব্রেট করি। মীরা প্রচন্ড রাগ হলে আশ্বিন বলে, তোমার এই ফালতু মামার কথা বাদ দাও তো, আর তাছাড়াও ওদের সাথে গিয়ে কথা বললে তোমারই মন হালকা হয়ে যাবে। বলেই মীরার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে টেনে নিয়ে যায়। এইসব শুনে আরিয়ান বলে, মীরা সবসময় চায় তার ভালোবাসার মানুষ তার মনের কথা শুনুক, কিন্তু আমাদের হিরো তো তার কথা শুনলই না, তাহলে তো হিরোর এবার 12টা বাজবে। আশ্বিন বলে, একদিন শুটিং স্পটে হঠাৎ বাবা এসে দেখে তার সোনার টুকরো ছেলে অ্যাক্টরের সামনে পেয়ালা ধরে আছে আর অ্যাক্টর তাতে থুতু ফেলছে। এমন দৃশ্য দেখে বাবা সবার সামনে আশ্বিনকে কষে এক চড় দিয়ে চলে আসে। বাসায় আসতেই বাবা রেগে বলে, ওর কুণ্ডলিতে লেখা পশ্চিমা দেশে ওর সফল ভবিষ্যৎ আছে, আর এগিয়ে এসব কাজ করে বেড়াচ্ছে। আশ্বিন চিৎকার করে বলে, কুণ্ডলি দেখেই তো কিটের ব্যবসা শুরু করেছিলে, আমাদের কত উন্নতি হয়েছে তা তো দেখতেই পাচ্ছি, এসব ফালতু ব্যবসা জিনিস নিয়ে ডাস্টবিনে ফেলে দাও। মৌলি রেগে বলে, এখনই বাবার কাছে ক্ষমা চা। আশ্বিন রেগে বলে,
বলে, ক্ষমা আমি কেন চাইবো? সেটে সবার সামনে ইনি আমাকে চর মেরে এসেছে। মা বলে, বাবাকে আগেই সব সত্যটা বললে এসব তো হতোই না। আশ্বিন রেগে বলে, সত্যি বললে কি এমন হতো? উল্টা আমাকেই উল্টাপাল্টা বলে আমার স্বপ্নটা ভেঙে চুরমার করে দিত। সারা জীবন এই লোকের কথা শুনে তোমার মতো নির্লজ্জের মতো জীবন আমি কাটাতে পারবো না। ছেলের মুখে এমন কথা শুনে মায়ের চোখে পানি চলে আসে। মল্লি তাকে থামতে বললেও সে থামে না। বাবা বলে, এ বাসায় থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে। আশ্বিন বলে, পারবো না বলেই রেগে মল্লির বাসায় চলে আসে। মল্লিকে বলে, কিছু টাকা পেলেই এখান থেকে চলে যাব, বেশি দিন তোমাকে বিরক্ত করব না। তখনই মীরা আসলে দুজনকে প্রাইভেসি দিতে মল্লি বের হয়ে যায়। মীরা নরম সুরে আশ্বিনকে বুঝিয়ে বলে, কয়েকদিন এখানে থাকো, বাবা আর মাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আশ্বিন চিৎকার করে বলে, ওরা জীবনেও শুধরাবে না। মীরা বলে, আচ্ছা বাদ দাও, তোমার জন্য তোমার প্রিয় নুডলস রান্না করে এনেছি, খেয়ে নাও। তোমার মা তো তোমারই সাইড নিচ্ছিল, তাকে কথা শোনানোটা তোমার উচিত হয়নি। আশ্বিন রেগে চিৎকার করে বলে, হ্যাঁ সব দোষ তো আমারই, বলেই নুডলসের বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। সাথে সাথেই মীরার ট্রমার কথা মনে পড়ে যায়। এভাবেই মীরার মামা খাবার টেবিলে খাবার ছুঁড়ে ফেলতো, আর এসব দেখে মীরা ভয়ে কাঁপতো। মীরার প্যানিক অ্যাটাক শুরু হতেই সে সেখান থেকে চলে যায়। কিং জিজ্ঞেস করে, মীরার সাথে তার মামার আসলে সমস্যাটা কি ছিল? আশ্বিন বলে, মীরা এবং তার মায়ের ইউএস পাসপোর্ট আছে, পাসপোর্টকে মেইনটেইন করতে তাদের অন্তত বছরে একবার ইউএস যেতে হয়। মীরা সবসময় তার বাবার টাকা খরচ করেই যায়, এমনকি তার পড়ালেখাও তার বাবার টাকাতেই হয়েছে। কিন্তু মীরার মামা মীরার বাবা সব টাকা হাতিয়ে নিতে চায়। একদিন মীরাকে তার মামা বলে, আমি তোকে পড়ালেখা করিয়ে এই পর্যন্ত এনেছি, তাই আমি যা বলবো তাই হবে। মীরা রেগে বলে, সবকিছু আমার বাবার টাকায় হয়েছে, আপনি আগে জবাব দেন আমার মায়ের এই অবস্থা কিভাবে হলো। মামা রেগে মীরাকে মারতে গেলে মা এসে তাকে আটকায়। মামা রেগে ধাক্কা দিতেই মা সিঁড়িতে গিয়ে পড়ে যায়। সাথে সাথে মীরা অ্যাম্বুলেন্স ডাকে। পথে মীরা আশ্বিনকে সাহায্যের জন্য কল দিলে পেছনে অনেক সাউন্ড হওয়ায় আশ্বিন কিছুই শুনতে পায় না। লাইন কাট হয়ে গেলে আশ্বিনও আর কল না করে চিল করতে থাকে। কিছুক্ষণ পর একটা হোটেলের সামনে এসে মীরা আশ্বিনকে কল করে। আশ্বিন তখন ডিরেক্টরের সাথে বসে হাসি মজায় ব্যস্ত। মীরা বারবার বলে, আমার তোমার সাথে কথা বলাটা জরুরি, কিন্তু আশ্বিন তার কথা না শুনে ডিরেক্টরের সাথে তাল দিতে হাসায় ব্যস্ত। মীরা বিরক্ত হয়ে কল কেটে দেয়। 2 দিন পর দেখা হলে মীরাকে মনমরা দেখে আশ্বিন জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা বলে, কি আর হবে, সব তো খুব ভালোই চলছে। আশ্বিন বলে, সেদিন ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গিয়েছিল, আর নেটওয়ার্কও ছিল না যে কল দিব। এখন বলো যে কি হয়েছে। মীরা বলে, সেদিন আমি তোমাকে কতবার কল দিয়েছি, তোমার বোঝা উচিত ছিল যে আমি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছি। সেদিন মামা মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ক্যাব ডাকলে হয়তো মাকে বসতেও দিত না, তাই অ্যাম্বুলেন্স ডেকে মাকে ওই নরক থেকে বের করে এনেছি। এরপর মাকে কোনো রকমে বুঝিয়ে অঞ্জলির বাসায় রেখেছি। আশ্বিন বলে, আমি তো সব জানতামই না, তবে তুমি অ্যাম্বুলেন্সকে ক্যাবের মতো ব্যবহার করে হ্যাপি একটা কাজ করেছো। আমার তো মনে হচ্ছে এটা কোনো থ্রিলিং মুভির সিন। মীরা প্রচন্ড রেগে বলে, আমি এত বড় বিপদে পড়েছি, 2 দিন পর্যন্ত তোমার কোনো দেখা নেই, খোঁজ নেই, 2 দিন পরে সে সব শুনে যোগ করছো, আমার কষ্টকে তোমার কোনো মুভির সিন মনে হচ্ছে। আশ্বিন এবার উল্টা রেগে বলে, এত রিয়াক্ট করার কি আছে, আমি শহরের বাইরে ছিলাম, আমার আসার মতো অবস্থা হলে ছুটে আসতাম। মীরা বলে, দয়া করে বাহানা বানিও না, আমি শত ব্যস্ততার মাঝেও সবসময় তোমার সব বিপদে তোমার পাশে থেকেছি। আর তুমি কি করেছো? সেদিনও আমি যখন আমার কষ্টের কথা শেয়ার করছিলাম তখন রাসনা কল দিতেই সব ভুলে সেখানে চলে গেলে। সেদিন তুমি বাবা আর মায়ের সাথে ঝগড়া করে আসার পর আমি তোমার জন্য নুডলস রান্না করে নিয়ে গেলাম, আর তুমি সেই নুডলস ফেলে দিয়ে আমাকেই অপমান করলে। এত বড় ঘটনার পরও সামান্য একটা সরি বলে মেসেজ দিলে, ব্যাস হয়ে গেল। আশ্বিন যেন মীরার কথা বিশ্বাসই করতে পারছে না, জোরে চিৎকার করে বলে, তুমি আর বাকি মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই, সব কথা মনে রেখে এখন এসে এসব বলছো? এত সমস্যা থাকলে তখনই বলে সমাধান করতে। মীরা রেগে বলে, আমি তোমার সব ব্যবহার সহ্য করেছি, আর তুমি সেটাকে নিয়ে উল্টা আরো ইস্যু বানাচ্ছ। তুমি আসলে একটা স্বার্থপর, ইম্যাচিউর আর অহংকারী, যে নিজেকে ছাড়া দুনিয়ার আর কারো অনুভূতিকে মূল্য দিতে জানে না। আশ্বিন রেগে মীরার ব্যাগ নিয়ে পাথরে বাড়ি দিয়ে ছুঁড়ে ফেলে বলে, আমি কোনো অভিনয় করে তোমার পিছু পিছু ঘুরে তোমাকে পটাইনি, তখন যেমন ছিলাম এখনো এমনই আছি, তখন তো আমার এসব আচরণ তোমার খুব ভালো লাগতো, তাহলে এখন সমস্যা কোথায়? আশ্বিনের এমন আচরণে মীরার আবারও তার মামার কথা মনে পড়ে যায়। সে রীতিমতো কাঁপতে কাঁপতে বলে, তোমার আমার মামার মধ্যে কোনো পার্থক্য নেই। এমন এক জঘন্য লোকের সাথে তুলনা করায় আশ্বিনের রাগ আরো বেড়ে যায়। সে চিৎকার করে বলে, তোমার মতো মেয়ের সাথে থাকলে আমি সারা জীবন ঝগড়া করতে করতেই মরবো।
তাই আজ এখানে সব শেষ। এমন কথায় মীরা একদম শকড হয়ে যায়। মীরা বলে, তুমি আমার নজরে একদম নেমে গেছো, তোমার এই চেহারা আমি আর কোনো দিনও দেখতে চাই না। আশ্বিন মীরাকে বোঝাবে কি, উল্টা তাকে বলে, তুই জাহান্নামে যা। বলেই মীরাকে একা রেখেই চলে যায়। মীরা সেখানেই বসে মুখ চেপে কান্না করতে থাকে। এসব শুনে আরিয়ান বলে, বাহ, ভালো একটা ইন্টারভেল পয়েন্ট বানিয়েছো তো। কারণ মীরা তার মামাকে ঘৃণা করে, অথচ নায়ক নিজেই মীরার মামার মতো। এখন প্রশ্ন হলো এর পর কি হবে। আশ্বিন বলে, আসলে এতক্ষণ যা শুনলেন সেটা আমার নিজের জীবনের গল্প। আপনার লাভ স্টোরি লাগবে তাই আমার নিজের লাভ স্টোরিকে আপনাকে শুনিয়েছি। কিং বলে, তাহলে ওই গল্পের টক্সিক মানুষটা তুমি নিজেই? আরিয়ান বলে, প্রত্যেক ডিরেক্টর কোনো না কোনো গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে স্ক্রিপ্ট লেখে, কিন্তু তুমি নিজেই এই গল্পের চরিত্র, আর গল্পটাও অনেক ভালো। আমি এই মুভিটা করব। আশ্বিন বলে, ব্রেকআপের 1.5 বছর হয়ে গেছে, মনে হয় না এই গল্প আর এগোবে, আর সে তো এখন মণিপালে চলে গেছে। কিং বলে, মণিপাল কি কোনো মরুভূমি নাকি যে সেখানে নেটওয়ার্ক নেই? একটা কল দিলেই তো কথা বলা যাচ্ছে। আশ্বিন এবার তার টক্সিক বয়ফ্রেন্ডের রূপ দেখিয়ে বলে, আমি কেন কল দিব? ছোট একটা বিষয় নিয়ে এত বড় ঝগড়া করে সে চলে গেছে, দরকার হলে সে নিজেই কল করবে। আরিয়ান জিজ্ঞেস করে, তাহলে এই গল্পের দ্বিতীয় পার্টের কি হবে? আশ্বিন বলে, আমাকে সময় দিন, আমি লিখে দিব। আরিয়ান বলে, প্রথম অর্ধেক বাস্তব জীবন আর দ্বিতীয় অর্ধেক কাল্পনিক, এভাবে হয় না, পাবলিক ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। আজকের যুগের যেসব ছেলেমেয়েরা তাড়াহুড়া করে সব সিদ্ধান্ত নেয় তাদের জন্য এই গল্প একদম পারফেক্ট। এই মুভিটা আমি করব, কিন্তু দ্বিতীয় অর্ধেকের স্ক্রিপ্ট শেষ হবার পরে। আশ্বিন বলে, এটা সম্ভব না। আরিয়ান বলে, একবার চেষ্টা তো করে দেখো, যা হবে সেটাই লিখে দিও। আরিয়ান বলে, দেখো, আমি চাই এই গল্পে সিনেমা হোক। আমাকে গল্প শুনিয়ে আমার সিদ্ধান্ত জানতে চাচ্ছিলে, তাই তো? কিন্তু এই মুভি করার জন্য তোমাকে মীরার সাথে কথা বলতেই হবে। তুমি ডিরেক্টর হতে চাও কিনা সেই সিদ্ধান্ত এখন তোমার হাতে। মীরার সেদিনের কথাগুলো মনে পড়তেই আশ্বিন দোটানায় পড়ে যায় যে এখন সে কি করবে। রাস্তাও তাকে বুঝিয়ে বলে, একটাবার তো কল দে। কিন্তু বদমেজাজি আশ্বিন বলে, সবাই আমাকে কেন বোঝাচ্ছে, মীরাকে গিয়ে বলো। আশ্বিন স্ক্রিপ্টের বাকি অর্ধেক নিজের মতো করে লেখার চেষ্টা করে, কিন্তু বারবার তার মনে পড়ে মীরা বলেছিল, তোমার মতো নিচু মন মানসিকতার মানুষকে আমি কোনো দিনও দেখিনি। এরই মাঝে করোনার প্রকোপ বেড়ে গেলে দেশে লকডাউন ঘোষণা করা হয়। এভাবে 7 থেকে 8 মাস কেটে যায়। আশ্বিন মীরাকে কল দিতে গিয়েও দেয় না, কোনো মতেই সেকেন্ড হাফ লিখতে পারছে না, তাই আশ্বিন বাসায় চলে আসে। আশ্বিন কিং এবং আরিয়ানের বলা কথাগুলো মনে করতে থাকে। সে বুঝতে পারে সে নিজেই কতটা স্বার্থপর যে কখনো মীরার কথার গুরুত্বই দেয়নি। পরের দিন সকালে ড্রাইভার কল দিয়ে আশ্বিনকে বলে, গাড়ি চলে এসেছে, শুটিং এ যেতে হবে। আশ্বিন তাড়াতাড়ি রেডি হয়ে শুটিং এ আসে। মুরলি এসে আশ্বিনকে কল দিয়ে বলে, এবার ডিরেক্টর মিসকিনের সাথে দেখা করাবি, আগের বার তোর বাবার জন্য আমার দেখা হয়নি। আশ্বিন বলে, তুমি তাঁবু নিচে গিয়ে দাঁড়াও, আমি একটু পরে আসছি। মুরলি ডিরেক্টরের পেছনে গিয়ে দাঁড়ায়, আর শুটিং শুরু হলেই হিরোর ভাইকে ব্রিটিশ পুলিশ গুলি করে মারে। আরিয়ান বারবার পারফেক্ট শট দিলেও ডিরেক্টরের তা পছন্দ হয় না, তাই আরো কয়েকবার রিটেক নেয়। কিন্তু লাস্টের শটটা একদমই আবেগহীন থাকা সত্ত্বেও ডিরেক্টরের সেটাই পছন্দ হয়। মুরলি ডিরেক্টরকে বলে, প্রথমটাই তো ভালো ছিল। ডিরেক্টর রেগে গেলে আশ্বিন দৌড়ে এসে ডিরেক্টরের সাথে মুরলির পরিচয় করিয়ে দেয়। ডিরেক্টর আশ্বিনকে বলে, লজ্জা পেও না, পরিবারের মানুষ তো এমনই সাদাসিধে হয়, আর প্রথম শটটাই ভালো হয়েছিল, তোমার চাচা ঠিকই বলেছে। রাতে শুটিং শেষে আরিয়ান আশ্বিনকে ডেকে জিজ্ঞেস করে, তোমার স্ক্রিপ্টের বাকি অর্ধেকে কি হলো? আশ্বিন কিছু না বলেই চলে যায়। ডিরেক্টর আশ্বিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আশ্বিন কোনো উত্তর না দিয়ে চলে আসে। শুটিং শেষে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্টের কালকের দৃশ্যগুলো বুঝিয়ে দিচ্ছে। হিরো গ্রামে গিয়ে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে। মেয়েটা তার বোনকে বলে, সেটা দেখতে ভালো হলেও সে সামান্য এক শ্রমিক, ওকে বিয়ে করলে হয়তো সারা জীবন অভাবেই কাটাতে হবে। রাতে হিরোইন পরিবারের সাথে শহরের দিকে রওনা হয়। তখনই ডাকাত দল এসে তাদেরকে ঘিরে ধরে। ঠিক তখনই সেখানে আমাদের হিরো ভাইয়া মারা আসে। হিরোকে দেখে ডাকাত দল তাদের অস্ত্র ফেলে দেয়, কারণ হিরোই হলো ডাকাতদের সর্দার। এই ঘটনার কয়েকদিন পরে একদিন ভাইয়ামা হিরোইন পদ্মার বাসায় আসে। পুরো গ্রাম যাকে ভয় পেত সে তার সকল অস্ত্র পদ্মার সামনে সমর্পণ করে দেয়। ভাইয়ামার বলে, আমি তোমার জন্য বদলাতে চাই, ডাকাতি ছেড়ে কৃষক হয়ে যাব। পদ্মা সব
সব ভুলে হিরোকে জড়িয়ে ধরে। আশ্বিন জিজ্ঞেস করে এত বড় ডাকাত, সে চাইলে তো হিরোইনকে তুলে নিয়ে যেতে পারত। ডিরেক্টর বলে আগে ডাকাত ছিল কিন্তু এখন সে বদলে গেছে। আশ্বিন বলে না, এটা হতে পারে না। ভালোবাসার জন্য কেউ নিজেকে কেন বদলাবে? যে যেমন তাকে সেভাবেই গ্রহণ করার নামই হলো ভালোবাসা। ডিরেক্টর বলে কি সব বাজে কথা বলছিস? তুই যদি কাউকে ভালোবাসিস আর তোর যদি একটা বাজে স্বভাব থাকে যেটা তোদের মাঝে একটা দেয়াল তৈরি করে রেখেছে, তাহলে কি তুই তার জন্য একটু বদলাতেও পারবি না? যদি ভালোবাসার জন্য নিজেকে বদলাতে না পারিস তাহলে তুই একটা লুজার। এই কথাগুলো আশ্বিনকে বেশ আঘাত করলে আশ্বিন উঠে চলে যায়। মীরার সাথে করা সকল বাজে ব্যবহারের কথা মনে করে সে নিজেকেই মারতে থাকে। এত বছর পর ফাইনালি সে তার ভুলটা বুঝতে পেরেছে। আরিয়ান কিংকে জিজ্ঞেস করে তাহলে আশ্বিনের কি হলো? কিং বলে ওর গল্পটাই বাদ দাও, আরো তো কত ভালো গল্প আছে, সেগুলোকে হ্যাঁ বলো। আরিয়ান বলে তোমার খুব কাছের মানুষ ইচ্ছাকৃত ভাবেই হোক কিংবা অনিচ্ছাকৃত ভাবেই হোক এমন কিছু করেছে যা তোমার পছন্দ না, তুমি কি করবে জানো? তার সব ভালো কাজ ভুলে গিয়ে শুধু ওই খারাপ কাজটাই মনে রাখবে। ওই মেয়ে আশ্বিনকে সবসময় সাপোর্ট করেছে, মুভি নিয়ে কাজ করার রাস্তাটাও সেই দেখিয়েছে, কিন্তু শেষে এসে আশ্বিন মেয়েটাকে ছেড়ে দিয়ে মুভি নিয়ে গিয়েছে। আমরা মুভিতে দ্বিতীয় শট দিতে পারি কিন্তু জীবনে রিটেকের কোনো সুযোগ নেই। যে ভালোবেসে কখনো ব্যর্থ হয়নি সে কখনো বুঝবে না। আমি ভালোবেসে বিয়ে করে তারপরও ব্যর্থ হয়েছি। আমি আশ্বিনের মধ্যে নিজেকেই দেখতে পেয়েছি। আমি যে ভুল করেছি সেটা শুধরানোর সুযোগ পাইনি, সেটা নিয়ে এখনো অপরাধ বোধ হয়, কিন্তু আমি চাই আশ্বিন সেই সুযোগটা পাক। ও যখন আমাকে গল্প বলছিল ওর চোখে আমি ভালোবাসা দেখেছি। আশ্বিন এখনো ওই মেয়েটাকেই ভালোবাসে, কিন্তু ওর ইগো ওকে বাধা দিচ্ছে, তাই আমি ওকে একটা সুযোগ দিয়েছি। আর মীরার সাথে দেখা করলে আমরা একটা ভালো গল্প পাবো, লাভটা তো আমাদেরই। অপরদিকে আশ্বিন চুল কেটে শেভ করে একদম আগের আশ্বিনের মতো হয়ে রাসনাকে নিয়ে মণিপালের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হয়। মণিপাল পৌঁছে দুজনে মীরার হাসপাতালে আসে। মীরা রাউন্ড শেষে ওয়েটিং এরিয়াতে এসে আশ্বিনকে দেখে অবাক হয়ে যায়। সেখান থেকেই আশ্বিন কিং এবং আরিয়ানের সাথে দেখা করতে আসে। আশ্বিন বলে আমি অন্য একটা গল্প বলছি। আরিয়ান জিজ্ঞেস করে কেন? আমরা তো ভেবেছি তুমি মণিপাল গিয়েছো, মীরার সাথে কথা বলে শেষ অংশ ঠিক করে নিয়েছো। আশ্বিন বলে আমি মণিপাল গিয়েছিলাম। মীরার সেদিন রাস্তার সাথে খুব ভালোভাবে কথা বললেও আশ্বিনকে তেমন একটা গুরুত্ব দেয় না। আশ্বিন বাহানা করে বলে আসলে এখানে শুটিং এর জন্য জায়গা দেখতে এসেছিলাম, ভাবলাম তুমি এখানে আছো তাই দেখা করে আসি। মীরা বলে সন্ধ্যায় ফ্রি থাকলে আমার বাসায় এসো। আশ্বিন রাসনা বেশ খুশি হয়ে মীরার বাসার কলিং বেল বাজাতেই দরজা খুলে কোকড়া চুলের একটা ছেলে। আশ্বিন অবাক হয়ে জিজ্ঞেস করে এটা মীরার বাসা না? ছেলেটা বলে হ্যাঁ, তুমি কি আশ্বিন? আমার নাম গোপস। ভেতরে আসলেই গোপস মীরার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে বেব কি খাবে? আশ্বিন রাস্তার দিকে রেগে তাকায়। গোপস কিচেনে নাস্তা আনতে গেলে মীরা বলে মা খালার বাসায় গেছে। গোপস পাশেই থাকে তাই সময় পেলে এখানে আসে। আমরা এখন আবার রিলেশনে গেছি। আশ্বিনের মনে কষ্ট হলেও মুখে ঠিকই হাসি রাখে। বেচারার মনটা একদমই ভেঙে যায়। মীরা এবং গোপসকে একসাথে দেখে আশ্বিনের প্রচন্ড খারাপ লাগে। আশ্বিন আর রাসনা বিদায় নিয়ে চলে গেলে মাঝপথে গোপস দৌড়ে এসে আশ্বিনকে বলে কাল মেয়ার বার্থডে, ছোট একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তোমরা মনে পড়ে থাকলে চলে এসো। আশ্বিন রেগে বলে আমার গার্লফ্রেন্ডের বার্থডে আর আমাকে ইনভাইট করছো? রাসনা তাকে থামানোর চেষ্টা করে। গোপস বলে এসব কি বলছো? মীরা এখন আমার। আশ্বিন রেগে গোপসকে মারতে শুরু করে। শার্ট খুলে হিরোর মতো একের পর এক ঘুষি দেয়। শেষে রেগে গোপসের পকেট থেকে কলম নিয়ে তাই দিয়ে ফুটো করে রক্তই বের করে দেয়। গোপসের শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছেটে, আর সেটা দেখে আশ্বিন পৈশাচিক এক আনন্দ পায়। রাসনা আশ্বিন আশ্বিন বলে ডাকলে আশ্বিন তার খেয়ালি পোলাও থেকে বের হয়ে আসে। এই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত। ঠিক সময় ইগো সাইডে রেখে ভালোবাসার মূল্য দিলে এখন আর এসব স্বপ্ন দেখা লাগতো না। মণিপালের ঘটনা বলার পরে আশ্বিন একটু ফ্রেশ হতে গেলে কিং আরিয়ানকে বলে ওকে পাঠিয়ে দাও। মীরা এখন গোপসের গার্লফ্রেন্ড, তাই এই গল্পটা এখানে শেষ। আরিয়ান বলে তোমার কি মনে হয় ও বার্থডে পার্টিতে যায়নি? যারা সত্যিকারের অর্থে ভালোবাসে তারা ছেড়ে দেয় না, যারা আসলে ভালোবাসে না তারা ছেড়ে দেয়, কিন্তু যারা ভালোবাসে তারা কখনোই ছাড়ে না। আমি শিওর আশ্বিন ওই পার্টিতে গিয়েছিল। আশ্বিন ফিরে আসলে আরিয়ান যখন জিজ্ঞেস করে আশ্বিন বলে হ্যাঁ, সন্ধ্যায় আমি পার্টিতে গিয়েছিলাম। কিং অবাক হয়ে জিজ্ঞেস করে এত কিছুর পর তুমি গিয়েছিলে? সেদিন
পার্টিতে সবাই খুশি থাকলেও মীরাকে গোপালের সাথে দেখে আশ্বিনের রাগে গা জ্বলতে থাকে। আশ্বিন মীরাকে তার জন্য আনা গিফট দেয়। র্যাপিং দেখেই গোপস আশ্বিনকে নিয়ে তাচ্ছিল্য শুরু করে দেয়। আশ্বিন মীরাকে একটা স্প্রিং চশমা গিফট দিয়েছে, যেমনটা ছোটবেলায় মীরার বাবা তাকে দিয়েছিল। মীরাকে দেখে বোঝাই যায় গিফটটা তার অনেক পছন্দ হয়েছে। মীরা কিছু বলার আগে গোপাল সেটা নিয়ে টিটকারি করে বলে, মীরা চোখের ডক্টর, তাই এমন গিফট দিয়েছো নাকি? এ আবার কেমন গিফট? আশ্বিন এতটা অপমানিত হয়েও কোনো উত্তর দেয় না। কিন্তু কিছুক্ষণ পর গোপাল সবার সামনে অ্যানাউন্স করে খুব শীঘ্রই মীরা এবং গোপাল ইউএসএ শিফট হবে। মীরা যেহেতু সিটিজেনশিপ আছে তাই তারও ভিসা পেতে বেশি দেরি হবে না। এই কথা শুনে বাকিরা খুশি হলেও মীরার মুখটা মলিন হয়ে যায়। মন খারাপ করে পার্টি থেকে বেরিয়ে আশ্বিন সর্বশান্তের মতো হাঁটতে থাকে। রাশা তাকে ঝাড়ি দিয়ে বলে, তুই না স্বার্থপর নিষ্ঠুর মানুষ। মীরা তো এমনটাই ভাবছে, কিন্তু তুই তো এখন বদলে গেছিস, এখানে ক্ষমা চাইতে এসেছিস। এইগুলো না বলা পর্যন্ত তোর মনে কিভাবে শান্তি আসবে? বাচ্চাদের মতো কান্না না করে মীরার কাছে গিয়ে ক্ষমা চা। আশ্বিন মীরার সাথে দেখা করতে এক রেস্টুরেন্টে আসে। মীরা ওয়াশরুমে এসে নিজেকে সামলে বাইরে এসে আশ্বিনকে জিজ্ঞেস করে, কিছু অর্ডার দিয়েছো? আশ্বিন বলে, না, তোমার জন্য অপেক্ষা করছি। মীরার মনে পড়ে আশ্বিন আগে কারো কাছে কিছু না শুনেই নিজেই অর্ডার করত। কফি অর্ডার দেওয়ার পরে মীরা জিজ্ঞেস করে, তোমার কাজ কি শেষ হয়ে গেছে? আশ্বিন বলে, আমি আসলে এখানে কোনো কাজের জন্য আসিনি, তোমার সাথে দেখা করতে এসেছিলাম। শেষ যেদিন আমাদের দেখা হয় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তার কথা মনে পড়তেই আমার তীব্র অপরাধ বোধ হয়। রাগ মানুষের কোনো বৈশিষ্ট্য না, আসলে এটা একটা রোগ, যা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি। আমি শুধু নিজেকে নিয়ে ভাবি। এই কথা যখন তুমি আমাকে বলেছো আমি সহ্য করতে পারিনি, তাই তোমার উপরে হাত তুলে ফেলি। এটা ভেবো না যে তোমাকে এবং গোপালকে আলাদা করার জন্য আমি এখানে এসেছি। আমি চাই তুমি গোপালের সাথে সুখে থাকো। আমি শুধু নিজের দোষের জন্য ক্ষমা চাইতে এসেছিলাম। জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি সত্যি সরি। মীরা সব শোনার পরে বলে, ঠিক আছে, এখন মন দিয়ে নিজের কাজ করো। আরিয়ান সব শুনে বলে, কোনো মেয়ে যদি কাউকে রিজেক্ট করে তাহলে অনেকে প্রতিশোধ নেওয়ার চিন্তা করে, কিন্তু তুমি তো উল্টা ক্ষমা চেয়েছো। আমার তো তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। কারো কাছে ক্ষমা চাওয়া এতটা সহজ না। আশ্বিন বলে, আপনি যদি চান আমি আপনার জন্য নতুন একটা গল্প নিয়ে আসবো। আরিয়ান আর কিং দুজনেই বলে, ঠিক আছে। আশ্বিন চলে গেলে কিং বলে, প্রথমে যে আশ্বিনকে দেখেছি আর এখনকার আশ্বিন একদম বদলে গেছে, মনেই হচ্ছে না এটাই সেই ছেলে। আরিয়ান বলে, আমি শুধু এটাই দোয়া করি যেন ওরা দুজন এক হয়ে যায়। মীরা হাসপাতালে সেদিনের পার্টির কথা চিন্তা করছে। সবাই চলে যাওয়ার পরে মীরা তার রুমে কোন একটা কাজে আসে। ড্রেসিং টেবিলের ড্রয়ারে জামা আটকে গেলে সেটা ছাড়াতে গিয়ে একটা ফাইল দেখতে পায়। হাতে নিয়ে দেখে গোপাল ভিসার জন্য অ্যাপ্লাই করেছে। স্পাউসের জায়গায় মীরার নাম দেওয়া। আগে একবার সে রিজেক্ট হয়ে গিয়েছিল, তাই এবার মীরার নাম দিয়েছে। মীরা বাইরে এসে গোপালকে ফাইল দিয়ে জিজ্ঞেস করে, এসব কি? গোপাল তার জবাব না দিয়ে বলে, তুমি আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছো কেন? মীরা রেগে ফাইলটা ছুঁড়ে মারলে গোপাল বলে, দেখো তুমি তো জানো আমার ইউএস গিয়ে প্র্যাকটিস করার অনেক শখ। মীরা বলে, আমার সাথে কোনো আলোচনা না করে তুমি সবার সামনে আমাদের বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। স্পাউসের জায়গায় আমার নাম কেন দিলে? গোপাল বলে, আমরা তো আজ না হয় কাল বিয়ে করবই। মীরা জিজ্ঞেস করে, তোমার ভিসা রিজেক্ট হয়েছে কবে? গোপাল বলে, সেপ্টেম্বরে। মীরা বলে, তুমি আমার সাথে নভেম্বরে দেখা করেছো, আমরা আবার একসাথে থাকবো এমন মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসিয়েছো। এই সবকিছু আমার ইউএস সিটিজেনশিপের জন্য করেছো, তাই না? তুমি ইউএস যাওয়ার জন্য আমাকে ব্যবহার করেছো। এসব বার্থডে পার্টি, আমার জন্য কেয়ার, ইনভেস্টমেন্ট। গোপাল বলে, না, তুমি তোমার সিটিজেনশিপটা নষ্ট করছো। মীরা জিজ্ঞেস করে, তোমার ভিসা রিজেক্ট না হলে তুমি আমার কাছে ফিরে আসতে না। গোপাল তবুও তার মন ভুলানোর চেষ্টা করে। মীরা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। একটা ব্রিজের উপরে এসে অঝরে কান্না করতে থাকে। আরো একবার মীরার মনটাই ভেঙে গেল। আশ্বিন ফেসবুকে তার পরিবারের ছবি দেখছে। তার জন্ম থেকে গ্রাজুয়েশন পর্যন্ত তারা কত হাসি খুশি একটা পরিবার ছিল। সমুদ্র সৈকতে বসে মলি জিজ্ঞেস করে, মীরাকে মুভির কথা বলেছিস? আর আরিয়ান কি বলল? আশ্বিন বলে, আমি আগে আমার পরিবারকে ঠিক করতে চাই। সেদিন মায়ের সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে। মা বলছিল, আমরা সংসার বাঁচিয়ে রাখতে সব রকমের স্যাক্রিফাইস কেন করব? তোর বাবার কাছ থেকেও তো কিছু আশা করতে পারি। আশ্বিন বলে, এত সমস্যা হলে তাকে ছেড়ে দাও। মা বলে, আমি তার সাথে থাকলে সবকিছু ভালো হবে, এমনটা তোর বাবার ভাগ্যে লেখা আছে। আশ্বিন বলে, বাবা তার অন্ধবিশ্বাস আমাদের উপরে ফেলছে, সে আসলে কতটা স্বার্থপর। আশ্বিন মাকে বলে, তুমি পরিবারের জন্য কত কি করো, এসবের প্রশংসা তো বাদ দাও। বাবা তোমার দিকে তো ফিরেও তাকায় না। তুমি আমার একটা কথা শুনবে? তুমি কিছুদিন বাবার থেকে দূরে থাকো, তাহলেই সে তোমার মূল্য বুঝবে। আশ্বিন মুরলিকে বলে, বাবাকে মায়ের কদর বোঝাতে এটা করতেই হবে, তাহলে সে এসব ভবিষ্যৎবাণী আর কুণ্ডলি থেকে দূরে থাকবে। তখনই এক জ্যোতিষী এসে বলে, বাছা তোমার হাতটা দেখাও তো। আশ্বিন বিরক্ত হয়ে বলে, জানতো এমনি এসবের চক্করে মাথা নষ্ট হয়ে আছে। জ্যোতিষী বলে, তুমি
এক মেয়েকে নিয়ে অনেক চিন্তায় আছো। চিন্তা করো না, তোমার জীবনের সব খুশি আর সেই মেয়ে তোমার জীবনে ফিরে আসবে। মল্লিক কোনো রকমে তাকে তাড়িয়ে দেয়। আশ্বিন বলে, এসব কি হচ্ছে? একটু আগে আমার তো বাবার জন্যই রাগ হচ্ছিল, কিন্তু এখন এর কথা শুনে আমার সত্যি বিশ্বাস করতে ইচ্ছা করছে। মল্লিক বলে, এটাই জীবন। যা আমাদের সবচেয়ে বেশি খুশি দেয় সেটাই আবার আমাদেরকে সবচেয়ে বেশি কষ্টও দেয়। যেমন ধর, অনেক গরম পড়লে আমরা বৃষ্টি চাই, কিন্তু বেশি বৃষ্টি হলেই তখন বলি এত বৃষ্টি কেন হচ্ছে। কোনো জিনিস অতিরিক্ত হলে আমাদের পছন্দ হয় না। তোর বাবা মায়ের কদর করে না বলে ভালো লাগেনি, কিন্তু তোর কপালে সুখ ফিরে আসবে শুনে তোর কাছে ভবিষ্যৎবাণীটা ভালো লেগেছে। এই জন্যই বলি, যখন জীবনে যা আসে তখন তার কদর করা শেখো। আশ্বিনের কথা মতো মা কয়েকদিনের জন্য বাসা ছেড়ে চলে যায়। আশ্বিন মীরার সাথে কাটানো জায়গায় গিয়ে পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। আশ্বিনের বাবা মল্লিকে জিজ্ঞেস করে, আমি এমন কি করেছি যে ও আমাকে ছেড়ে চলে গেল? ব্যবসায় লাভ হলে তো ওদের জন্যই খরচ করব, একটু কুনলে দেখি এতে কি এমন মহাপাপ করে ফেলেছি। মল্লি বলে, আপনি ভাবিকে এত ভালোবাসেন, তাহলে গিয়ে নিয়ে আসেন। আশ্বিনের বাবা বলে, না থাক, কর্কট রাশিতে মঙ্গল ভারী হয়ে আছে, আমাদের আলাদা থাকাটাই ভালো। মল্লি প্রচুর রেগে যায়, এই লোকটা কখনোই শুধরাবে না। আশ্বিন জিনিসপত্র নতুন বাসায় সেট করতে গিয়ে মীরার দেওয়া একটা বই খুঁজে পায়। শুটিং এ এসে আশ্বিনের বারবার মীরার কথাই মনে পড়ে। অঞ্জলির প্রেগনেন্ট হওয়ার কথা জানতে পেরে আশ্বিন অনেক খুশি হয়ে যায়। জীবনে সবকিছুই আছে, তবুও কিছু অপ্রাপ্তি আশ্বিনকে তাড়া করে বেড়াচ্ছে। রান্নাঘরের অবস্থা দেখে আশ্বিনের বাবারও তার স্ত্রীকে মনে পড়ে যায়। পূজা করতে করতে আশ্বিনের বাবা তার ভুলটা বুঝতে পেরে কান্না করে দেয়। আশ্বিনের সে ছোটবেলা থেকেই সে তার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেছে, ছেলেকে বিনা কারণে মেরেছে, তাদেরকে কখনোই গুরুত্ব দেয়নি। তার এসব ভুলের কারণে তার সংসার নষ্ট হয়ে গেছে। একদিন অঞ্জলির বাবা আর মা বাসায় হেল্পিং হ্যান্ড রানী এবং মীরার মাকে রেখে ঘুরতে যায়। রানী বাজার থেকে ফিরে এসে দেখে দরজা লক হয়ে গেছে, ভেতরে মীরার মা নিচে পড়ে আছে, কিচেনের ট্যাপটাও খোলা, সমস্ত ফ্লোর পানিতে ডুবে গেছে। রানী কোনোভাবেই দরজা খুলতে না পেরে অঞ্জলিকে কল দেয়। অঞ্জলি উপায় না পেয়ে আশ্বিনকে কল দেয়। আশ্বিনের কাছে গাড়ির চাবি ছিল, যার সাথে বাসার চাবিও আছে। আশ্বিন শুটিং রেখেই তাড়াতাড়ি বাসায় এসে দরজা খুলে মীরার মাকে চেয়ারে বসায়, ট্যাপ বন্ধ করে ফ্লোরের পানিও মুছে দেয়। আশ্বিন চলে যাওয়ার সময় ফ্লোরটা পিছলা হওয়ায় হোঁচট খেয়ে কাচের টি টেবিলের উপর ভেঙে পড়ে। বেচারা সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়ে গেল। মা আর রানী তো পারবে না, তাই নিজেই অজ্ঞান হওয়ার আগে অ্যাম্বুলেন্সে কল দিয়ে অজ্ঞান হয়ে যায়। অঞ্জলি মীরাকে কল দিয়ে সব জানালে মীরা বলে, আমার সাথে থাকতেও এমন হয়েছিল, চিন্তা করিস না। আশ্বিনের এখন কি অবস্থা? অঞ্জলি বলে, সে ভালো আছে। মীরা আশ্বিনকে কল করলে আশ্বিন বাসায় না থাকায় মুরলি কল রিসিভ করে। মীরা পরে কল করতে চাইলে মুরলি বলে, শোনো, আশ্বিন তোমাকে বলতে লজ্জা পাচ্ছে, তাই আমিই বলি। ওই যে অ্যাক্টর আরিয়ান আছে না, আশ্বিন তাকে তোমাদের স্টোরি শুনিয়েছে, তার অনেক ভালো লেগেছে, সে এই গল্পটা কমপ্লিট করতে বলেছিল, এই জন্যই আশ্বিন তোমার সাথে দেখা করতে গিয়েছিল। এটা শুনে মীরা প্রচুর রেগে যায়। সেদিন তাহলে রেস্টুরেন্টে আশ্বিন মিথ্যা বলেছিল। মীরা আবারও একটা ধাক্কা খায়, ভেবেছিল আশ্বিন শুধরে গেছে, কিন্তু সে তো তার মুভির জন্য মীরাকে ব্যবহার করতে গিয়েছিল। আশ্বিন বাসায় আসলে মুরলি মীরাকে সব বলে দিয়েছে জানতে পেরে প্রচন্ড রেগে যায়। মুরলি বলে, আরে তুই যা বলতে পারিসনি সেটা আমি বলে দিয়েছি। আশ্বিন বলে, আমি তো আরিয়ানকে এই মুভি করতে অনেক আগেই মানা করে দিয়েছি। আশ্বিন রাসনার কাছে এসে সব বললে রাসনা বলে, এতে ভুল কি হয়েছে, চাচা ঠিকই করেছে। মীরা এখন অন্য কারোর সাথে সুখে আছে, ও তোকে নিয়ে কি ভাবলো না ভাবলো তাতে কি বা যায় আসে। তখনই রেলিং এর উপরে একটা কবুতর এসে বসে। আশ্বিনের সেই বিচের জ্যোতিষীর কথা মনে পড়ে যায় যে তার জীবনে নাকি ভালোবাসার পাখি ফিরে আসবে, আর ভালোবাসায় কখনো হার মানতে নেই। অপরদিকে মীরা মনির কষ্ট ভুলতে শ্রদ্ধার সাথে ক্লাবে আসে। নাচতে নাচতেই বেচারি কান্না করে দেয়। শ্রদ্ধাকে বলে, আমার কপালে কি ইউজ মি লেখা আছে, সবাই এসে আমাকে ব্যবহার করে চলে যায়। ও যখন বললো বদলে গেছে, আমি কত খুশি হয়েছিলাম, কিন্তু সে তো আসলে মুভির জন্য এসেছিল, আমি কি এতটাই নগণ্য হয়ে গেছি। শ্রদ্ধা তাকে কান্না থামাতে বলে আরিয়ানের একটা ইন্টারভিউ ভিডিও দেখায়। ভিডিওতে হোস্ট জিজ্ঞেস করে, এমন কোন গল্প আছে যা আপনি মন থেকে করতে চেয়েছিলেন? আরিয়ান বলে, হ্যাঁ, আশ্বিন নামের একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে, সে আমাকে তার লাভ স্টোরি শুনিয়েছিল, কিন্তু সেটা কমপ্লিট হওয়ার আগেই তার লাভ স্টোরির দা এন্ড হয়ে যায়। আমি গল্পটা করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বলে তার সেই এক্স গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড তাকে ভালোভাবেই চেনে। এই মুভিতে যেসব সিন থাকবে তা দেখে গোপাল মীরার চরিত্রে আঙ্গুল তুলতে পারে, না জানি মীরা আরো কত কি করেছে এসব ভাবতে পারে। আমি চাই না আমার জন্য মীরার জীবনে দুঃখ আসুক। আরিয়ান বলে, কিন্তু তুমি যেমন ভাবছো তেমন তো নাও হতে পারে। আশ্বিন বলে, মানছি, কিন্তু যদি হয়ে যায় তাহলে এর দায়ভার কে নিবে? তাই এই গল্পটা এখানেই শেষ। একটা মেয়ের জীবন আমি আমার জন্য নষ্ট করতে চাই না। আরিয়ান ইন্টারভিউতে বলে, আশ্বিনের এই কথা শুনে তার জন্য সম্মান আরো বেড়ে যায়। তবে
একটা ভালো লাভ স্টোরি মিস হয়ে গেল। এসব কথা শুনে মীরা বেশ অবাক হয়ে যায়। শুধুমাত্র মীরার সম্মানের জন্য আরিয়ান তার ডিরেক্টর হওয়ার স্বপ্নটা এভাবে ছেড়ে দিয়েছে। পরের দিন অঞ্জলিকে কল করে জিজ্ঞেস করে সত্যি কি আশ্বিন ওই মুভিতে ডিরেক্টর হওয়ার সুযোগ পেয়েও না করে দিয়েছে। অঞ্জলি বলে হ্যাঁ, আসলে শুধু নিজেকে নিয়ে চিন্তা করেনি, আপনাকে নিয়েও চিন্তা করেছে দিদি। মীরা বলে তাহলে সেদিন কেন বললো না? অঞ্জলি বলে আশ্বিন তার ভুল বুঝতে পেরেছিল, সেই জন্যই তোমার কাছে ক্ষমা চাইতে গিয়েছিল। মীরা তার ভুল বুঝতে পেরে বলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। অঞ্জলি বলে আসলে মামার থেকে পাওয়া ট্রমার কারণে তুমি আশ্বিনকে মামার মতোই মনে করেছিলে, তোমার ওকে আর একটা বার সুযোগ দেওয়া উচিত। ছোটবেলা থেকে আশ্বিনের বাবা আর মায়ের ঝগড়ার জন্য ওকে অনেক ট্রমা সহ্য করতে হয়েছে, তাই সে মনে করতো কিছু ভেঙে ফেললেই হয়তো ঝগড়া থেমে যাবে, তাই তোমার সামনে বারবার কিছু ভাঙতো যেন ঝগড়া আর না হয়। তবে এসব থেকে ওকে তুমি আর তোমার ভালোবাসায় বের করে এনেছে। মীরা বুঝতে পারে আশ্বিনের বদমেজাজি স্বভাবের আসল কারণ ছিল তার বাবা আর মায়ের ঝগড়া থেকে পাওয়া ট্রমা। সে আর সহ্য করতে না পেরে মুখ চেপে কান্না করে দেয়। মীরা সেদিনই চেন্নাইয়ের টিকিট বুক করে। পাশে রাখা আশ্বিনের সেই গিফট দেখে অনেক খুশি হয়ে যায়। পাহাড়ি এলাকায় বড় খাদের পাশে অ্যাকশন সিন হবে, তাই রাস্তার মাঝে বোম গুজে স্পটে সেট করা হচ্ছে। প্রডিউসার অ্যাকশন মাস্টারকে বলে আমার কাছে কিন্তু একবার ব্লাস্ট করার টাকাই আছে। ডিরেক্টর একটা ছেলেকে দূরে পাহাড়ে ব্লাস্ট করার জন্য পাঠিয়ে বলে হাত দেখালেই ব্লাস্ট করবে। শুটিং স্পটে রাসনা আর অঞ্জলির সাথে মীরা এসে বলে তোরা থাক, আমি আগে যাই। সবাই ডিরেক্টরকে এক টেকেই শুট করতে বলে ডিরেক্টর রেগে সিন শুরু করতেই যাবে, তখনই একজন বলে ওই বমির আশেপাশে কি যেন একজন আছে। আশ্বিন মনিটরে তাকালেই খেয়াল করে মীরা দৌড়ে দৌড়ে আসছে। সবাই মীরাকে বোমের সেখান থেকে সরতে বলে, কিন্তু কিছুই না শুনে মীরা উল্টা আশ্বিনকে হাই দিতে দিতে আসতে থাকে। একদিকে আশ্বিন মীরাকে বলছে সরে যাও, অন্যদিকে মাস্টার সেই ছেলেকে ব্লাস্ট করিস না বলে ইশারা করে। ছেলেটা হাত নাতে দেখে ভাবে ব্লাস্ট করতে বলেছে, তাই সুইচ চেপে দেয়। আশ্বিন মীরাকে বাঁচাতে সবাইকে ধাক্কা মেরে কাগজপত্র সব ফেলে মীরার দিকে প্রাণপণে ছোটে। মীরা কিছুই বুঝতে পারে না আশ্বিন স্লো মোশনে হিরোইনকে বাঁচাতে দৌড়াচ্ছে। পেছনে ডিরেক্টর, মাস্টার আর আরিয়ানরাও দৌড়ে আসছে। বস্তায় স্তূপের কাছে যেতে না যেতেই ধূপ করে ব্লাস্ট হয়। মীরার ধুলোবালি মাখা ব্যাগটা ছিটকে পড়ে, চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া হয়ে যায়। ডিরেক্টর বলে তাড়াতাড়ি গিয়ে দেখতো ওখানে কি হয়েছে। ধোঁয়া ক্লিয়ার হতেই দেখা যায় আশ্বিন মীরাকে কি বাঁচাবে, উল্টা মীরার কোলে আশ্বিন মানে নায়িকা নায়ককে বাঁচিয়ে নিয়ে এসেছে। এটা কিছু হইল? ধুলায় আশ্বিনের মুখ ভরে গেছে। আশ্বিনের জ্ঞান ফিরতেই সবাই আশ্বিনকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো, কিন্তু আশ্বিন তো মীরাকে দেখতেই ব্যস্ত। আসলে এটা পাউডার ব্লাস্ট ছিল, এই জন্য কারোর কিছুই হয়নি। মীরা আশ্বিনকে বলে আমার আর গোপালের ব্রেকআপ হয়ে গেছে। যেদিন আমার বার্থডে পার্টি হয়েছিল সেদিন রাতেই আমি বুঝতে পারি গোপালের মনে আসলে কি আছে। সে আমার সাথে সিটিজেনশিপ পাওয়ার জন্য রিলেশন করেছিল, আমার ভুল হয়ে গেছে। মল্লিকা যখন বলল তুমি মুভির জন্য আমার জন্য দেখা করতে এসেছিলে, আমি কিছু চিন্তা না করে তোমাকেই স্বার্থপর ভেবেছিলাম। সেদিনই আমার তোমার কাছে কারণটা জানতে চাওয়া উচিত ছিল। এরপরে আরিয়ান স্যারের ইন্টারভিউ দেখি, যেই মেয়ে তোমার জীবনে নেই তার কথা চিন্তা করে তুমি তোমার জীবনের এত বড় সুযোগটা হাতছাড়া করেছো। তোমার মতো কাউকে জীবনে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আশ্বিন বলে আমার তো নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মীরা বলে তুমি আমার জন্য বদলে গেছো, ক্ষমা চেয়েছো, নিজের স্বপ্নকে হাতছাড়া করেছো, এটা তোমার কর্মফল, একে ভাগ্যের নাম দিও না। খুশিতে আশ্বিনের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। মীরা আশ্বিনকে প্রপোজ করতেই আশ্বিন হ্যাঁ বলে দেয়। এদিকে মীরা আর আশ্বিনের লাস্ট শট ডিরেক্টরের এতই ভালো লাগে যে সে তার মুভির ক্লাইম্যাক্সে নায়িকাকে দিয়েই নায়ককে একইভাবে কোলে তুলে আনিয়ে বাঁচায়। শর্ট দিয়ে আরিয়ান আশ্বিন এবং মীরার সাথে দেখা করতে আসলে মীরা বলে আমি আপনার ইন্টারভিউ দেখেছি, প্লিজ আপনি আশ্বিনের এই মুভিটা করেন। আরিয়ান আশ্বিনকে বলে তাহলে কাহিনীর দ্বিতীয় হাফও কমপ্লিট হয়ে হ্যাপি এন্ডিংও হয়ে গেল। কয়েকদিন পরে আশ্বিন তার মুভির শুটিং শুরু করতেই যাবে, তখন মীরা ডেকে বলে আশ্বিনের বাবা আশ্বিনের মাকে নিয়ে এসেছে। শেষমেশ বাবাও ছেলের মতো পরিবর্তন হয়ে গেল। এই মুহূর্তে আশ্বিনের মতো সুখী মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নেই। আশ্বিনের ডিরেক্টর হওয়ার পথ চলা শুরু হতেই সুন্দর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে কি বুঝলেন আপনারা? শুধু ড্রিম গার্ল বা ড্রিম বয়ের স্বপ্ন দেখলেই হবে না, ভালোবাসাকে আগলে রাখতে দুইজনকেই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতে হবে, তবেই তো হবে হ্যাপি এন্ডিং।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।